ইরানের সাথে আসলে কতজন বা কোন কোন দেশ থাকবে এই আন্দোলনে বা এই যুদ্ধে, সেটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইরান এবং যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি দিয়ে যাচ্ছে যে এমন ভয়াবহ পরিণতি হবে যদি না থামে, ইরান যদি না থামে। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে ইরান যদি না থামে তাহলে এমন ভয়ঙ্কর হবে যেটা কখনোই হয়নি। আবার ইরানও পাল্টা হুমকি দিচ্ছে। এই হুমকির মধ্যে আসলে কি ঘটতে যাচ্ছে, আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন, নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক উপদেষ্টা। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার কাছে শুনতে চাই যে এই যে আয়াতুল্লাহ আলী খামেনি হত্যা, আমরা কোনো কোনো পত্রিকায় দেখছি যে হত্যা, কোনো কোনো পত্রিকায় দেখছি যে মানে নিহত। আসলে এখানে হত্যা হবে না নিহত হবে, বা ওনার সম্পর্কে একটু শুনতে চাই যে উনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন ইরানের একজন শীর্ষ নেতা হিসেবে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ইরানে রেভলিউশন হওয়ার পরের থেকে 1979 সালে যখন রেভলিউশন হয় তখন আয়াতুল্লাহ খোমেনি ছিলেন, রহুল্লাহ খোমেনি ছিলেন স্পিরিচুয়াল নেতা। এবং আয়াতুল্লাহ খোমেনি মারা যাওয়ার পরের থেকে 39 বছর আয়াতুল্লাহ খামেনি, তিনি এখন প্রয়াত, তিনি এই সর্বোচ্চ পদ ধারণ করে রেখেছেন। ইরানে পার্লামেন্ট আছে, একটা পার্লামেন্ট গঠিত হয় নির্বাচনের মাধ্যমে। ইরানিয়ান কনস্টিটিউশন যেটা আছে সেটাতে ইরানের প্রেসিডেন্ট আছে, কিন্তু একটা একটা কাউন্সিল অফ এল্ডার্স থাকে। কাউন্সিল অফ এল্ডার্স এর উপরে হচ্ছেন আয়াতুল্লাহ, যিনি খামেনি ছিলেন। তিনি কিন্তু সর্বশক্তিমান এবং স্পিরিচুয়াল নেতা হিসাবে আপনি জানেন ইরানে ম্যাক্সিমাম মেজরিটি শিয়া মুসলিম। এবং মনে করা হয় যে আয়াতুল্লাহরা যারা স্পিরিচুয়াল নেতা হিসেবে থাকেন, তারা রিপ্রেজেন্ট করেন মেহেদি বা ইমাম মেহেদি বলে আমরা জানি, 9th ইমাম অফ শিয়া ইমাম বলা হয়। তো ওনারা শিয়া ধর্মাবলী মতে, বিশ্বাস মতে 9th ইমাম এখনো আসা বাকি আছে। সেই 9th ইমামের যদি আমরা ইংরেজিতে বলি প্রক্সি, সেই প্রক্সি হচ্ছেন এখন আয়াতুল্লাহ রান। কাজী আয়াতুল্লাহ যিনি ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন না, কিন্তু উনি ছিলেন বলতে পারেন এক ধরনের পুরো ইরানের একজন ধর্মীয় গুরু, যার ইনফ্লুয়েন্সই পুরো ইরান চলত, যার কথায় পুরো ইরান চলত। প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই তার উপরে ছিলেন। তো সেই হিসাবে বুঝতে হবে যে উনি স্পিরিচুয়াল লিডার হওয়ার পরেও তিনি কিন্তু তার মাধ্যমেই ইরান চলত, ধরে নেওয়া যায় সেই হিসাবে। কাজেই উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ উনি অধিকার করেছিলেন ওই দিক থেকে। দেয়ারফর তার মৃত্যু বলেন অথবা তাকে হত্যা করা হয়েছে বলেন, অবভিয়াসলি এটাকে হত্যা করাই বলা হবে, কারণ তার উপরে মিসাইল মেরে তার পরিবারের অনেককেই মেরে ফেলা হয়েছে। আমি যতটুকু শুনেছি যে ওনাকে ওয়ার্ন করা হয়েছিল, ওনাকে সেফ জায়গায় নিয়ে যেতে বলা হয়েছিল, উনি সেটা যেতে রাজি হননি। উনি বলেছেন আমার যে বয়স হয়েছে সেই বয়সে হয়তো আর কয়েক বছর পরে আমি এমনি মারা যেতাম, আমার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে। তিনি নড়েন নাই, যে কারণে তাকে টার্গেট করতে সুবিধা হয়েছে। এবং তাহলে গতকালকে যে আমরা দেখেছি ওনার প্রাসাদে হামলা করা ছিল, তখন উনি ওইখানেই ছিলেন? মানে আমরা যদিও যতটুকু আমি জেনেছি, তিনি প্রাসাদ ছাড়েননি, তিনি ওখানে ছিলেন এবং তার পরিবারের অনেকজনই ওখানে ছিল। সো এটা হচ্ছে এক ধরনের, আমরা বলি যে বিশ্বাস, আমাকে যদি মরতে হয় তাহলে আমি মরবো আজকেই, তবে আমি কেন এখান থেকে দৌড়াদৌড়ি পালাপালি করবো, এই বিশ্বাস ওনার ছিল বলে যেটা আমি ইরানিয়ানদের মুখ থেকে শুনেছি। এখন যেটা হলো, আপনাকে এটার সাথে বলে রাখি, এই ধরনের ইভেন্চুয়ালিটি কিন্তু ইরানের প্রত্যেকটি নেতা জানেন, কারণ এটা আজকে নতুন নয়। আমেরিকার সাথে এক ধরনের যে
রেষারেষি বা আমেরিকার সাথে যে একটা বৈরিতা, এটা 1979 থেকে চলেছে। আপনার মনে আছে 52 জন আমেরিকানকে জিম্মি করা হয়েছিল রেভলিউশনের পরে পরে। হুম, এবং তাদেরকে বহু বছর রাখা হয়েছিল। তাদেরকে রেস্কিউ করতে গিয়ে আমেরিকার একটা ডিজাস্টার হয়েছিল। সেইখান থেকে তারা পরে রেস্কিউ অবশ্য হয়েছিলেন, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় 4 কি 5 বছর পরে আমেরিকার সাথে সেই থেকে কিন্তু একটা বৈরিতা ইরানে চলছে, এবং মোটামুটি সেই থেকে কিন্তু ইরানের বিরুদ্ধে একটা স্যাংশন দেওয়া ছিল আমেরিকা। সেই স্যাংশন কখনো একটু হালকা হতো, আবার কখনো একটু জোরে সোরে হতো। ইদানিং এটা ক্লিনটনের সময় বা তারও আগে সময় একটা আলোচনা চলছিল, যেটা হুম, ইরানের নিউক্লিয়ার ডিফিউশন নিয়ে। ইরানের নিউক্লিয়ার বম আছে কি না আছে এটা কিন্তু খুবই একটা পরিষ্কার নয়। বলা হয়ে থাকে তারা একেবারে যেখানে যেই পর্যায়ে আছে টেকনোলজি পর্যায়ে, সেটা যে কোনো সময় তারা নিউক্লিয়ার বম বানাতে পারে। এবং ইরানের যে মিসাইল তৈরি করেছে তারা, যে সমস্ত ধরনের মিসাইল, লং রেঞ্জ, শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ মিসাইল, এই মিসাইলগুলো কিন্তু নিউক্লিয়ার ওয়েপন বহন করার সক্ষমতা রাখে। তবে এই মিসাইলগুলো এখন নিউক্লিয়ার আছে কি নাই, বা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ইউজ করছে কি করছে না, এটা ডাউটফুল রয়ে গেছে। ইরানের হুম, কতখানি সক্ষমতা আছে এটাও ডাউটফুল রয়ে গেছে। তবে ইরান খুব পাওয়ারফুল কান্ট্রি হিসাবে মিডল ইস্টে পরিচিত ছিল। ইভেন আমার হিসাব মতে they were missile technology, they were much ahead and powerful than ইসরায়েল। ইসরায়েলের আপনারা জানেন যে আমেরিকান সাহায্য ছাড়া ইসরায়েলের পক্ষে এই ধরনের ইরানিয়ান মিসাইল সিস্টেমকে প্রতিহত করা খুব ডিফিকাল্ট হতো। আপনাদের এর আগেও আমরা বোধহয় গত বছরের জুন কি জুলাই মাসে গত আমরা বছরে হয়েছিল। হুম, জি জি ইরান থেকে ইসরায়েলের উপর হামলা হয়েছিল, এবং আয়রন ডোম বলে যে ডিফেন্স সিস্টেম ছিল, সেই হুম, ডিফেন্স সিস্টেমকে তারা ব্রেক করতে পেরেছিল। সেটা অবশ্য আহ, অল্প 2-3-4 দিনের মধ্যে শেষ হয়েছিল। এটা এক ধরনের মিসাইল ওয়ারফেয়ার। কিন্তু হুম, যেটা বলেছিলাম যে নিউক্লিয়ার ডিল নিয়ে যে আলোচনা হচ্ছিল, সেই আলোচনা থেকে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে সেই আলোচনা থেকে বিভিন্ন অজুহাতে ট্রাম্প উঠে আসলো, এবং সেই আলোচনাটি আগালো না। আমেরিকা বলে যে ইরানের কারণে এটা আগায়নি, ইরান বলে আমেরিকার কারণে এটা আগায়নি। সেই থেকে ট্রাম্প কিন্তু ওয়ার্নিং দিয়ে আসছে, এবং সে চারিদিকে কিন্তু মোটামুটি ভাবে মিডল ইস্টের বিভিন্ন জায়গায়, আর যেখানে যেখানে বেস ছিল সেসব জায়গায় সে স্ট্রং করেছিল। বেস ছিল কাতারে, এবং আরো কয়েকটি জায়গায় বেস, যে সমস্ত বেস আমেরিকান বেস হুম, ছিল, সেই সমস্ত বেস গুলো কিন্তু মোটামুটি ভাবে ইদানিং এটাকে শক্তিশালী করা হয়েছিল। যদিও সেখানে ট্রুপস তেমন দেখা যায়নি, কিন্তু একটা ডিফেন্স সিস্টেম তৈরি করা হয়েছিল সেখানে। সাথে ইসরায়েল, হুম, ইসরায়েলের যে অভিপ্রায়, সেই অভিপ্রায়টা হলো যে ইসরায়েল কোন রাষ্ট্রকে, সেটা মিডল ইস্টের যে কোনো রাষ্ট্রকে ইসরায়েলের চাইতে শক্তিশালী হতে দেবে না। এটা তাদের এক ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যান, গ্র্যান্ড স্ট্র্যাটেজি বলতে পারেন। একই সাথে ইসরায়েলের একটা হিডেন এজেন্ডা আছে, সেটাকে হুম, বলে এরিক ইসরায়েল। তার মানে এরিক ইসরায়েল মানে ইসরায়েল আরো বড় হতে হবে। এবং তাদের দাবি ইউফ্রেটাস থেকে নাইল পর্যন্ত একসময় বিবলিক্যাল ইসরায়েল ছিল। সেই হুম, বিবলিক্যাল ইসরায়েলের স্বপ্ন কিন্তু ইসরায়েলের এখনো রয়ে গেছে। আমরা এক ধরনের দেখলাম গাজা স্ট্রিপ, বলতে গেলে ইসরায়েল সেটাকে নিয়ে নেওয়ার মতো অবস্থাতে আছে। জর্ডানকে নিউট্রালাইজ করেছে। সিরিয়াতে আপনার সিভিল ওয়ার চলছে, ইরাকে সিভিল ওয়ার চলছে। কাজে ইউফ্রেটিস পর্যন্ত ইসরায়েলের একটা আপনার নীল নকশা আছে। এবং শুধু নীল নকশা নয়, একটা মোসাদের একটা নকশা তৈরি হয়েছে, আলটিমেটলি ইসরায়েল কত বড় হবে। এবং এর পিছনে, তার পিছনে মদতদাতার শক্তি হলো বর্তমানে আমেরিকা এবং কিছু কিছু ইউরোপিয়ান কান্ট্রি। কাজে এই কনফ্লিক্টটা এক হুম, ধরনের আইডিওলজিক্যাল কনফ্লিক্ট যেমন আছে, তেমনি হুম। মিডল ইস্টে ইসরায়েলকে আরো প্রতিষ্ঠিত করার ব্যাপারটি রয়ে গেছে। জি, তো এখানে যে বলা হচ্ছে যে রিজিম চেঞ্জের জন্য, কিন্তু আসল উদ্দেশ্য কি যুক্তরাষ্ট্রের এটা রিজিম চেঞ্জ নাকি
মানে অন্য কিছু। আর হ্যাঁ, এবং ইরান একা কতটুকু জি। যুক্তরাষ্ট্রের ডেফিনেটলি উদ্দেশ্য হচ্ছে রিজিম চেঞ্জ। রিজিম চেঞ্জ মানে প্রো ওয়েস্টার্ন একটা রিজিম তৈরি করা। কিন্তু হুম, মুশকিলটা হচ্ছে সেই রিজিম চেঞ্জ তো যেটা হবে সেটা যদি ইন্টারনাল ভিতর থেকে যদি এক ধরনের উত্থান না হয়, তাহলে সেই রিজিম চেঞ্জ বাইরে থেকে করা ডিফিকাল্ট। মনে রাখতে হবে ইরান কিন্তু একটা অনেক বড় দেশ। শুধু বড় দেশ নয়, অত্যন্ত একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত জায়গায় ইরানের অবস্থান। সবচেয়ে কৌশলগত জায়গা হচ্ছে যে ইরানের হরমুজ প্রণালী বা হরমুজ স্ট্রেইট, যেখান থেকে বিশ্বের প্রায় 30% ফিউল আপনার প্রতিদিন পাস হয়, এবং বিশ্বের হুম, 20% অফ জ্বালানি আপনার ওই অঞ্চল থেকে পাস হয়, এক্সপোর্ট হয়ে থাকে। এবং হরমুজে যে অবস্থা, হরমুজের নর্থ হচ্ছে ইরানিয়ান কন্ট্রোল, সাউথ হচ্ছে ওমান কন্ট্রোল। কাজেই এটা হুম, যেমন একদিকে স্ট্র্যাটেজিক, আরেকদিকে আপনাকে চিন্তা করতে হবে ইরানের যে বর্ডার, ইরানের হুম, বর্ডার পাকিস্তানের সাথে আছে, ইরানের বর্ডার আফগানিস্তানের সাথে আছে, ইরানের বর্ডার কিছুটা টার্কির সাথে আছে, ইরানের বর্ডার আজারবাইজানের সাথে আছে, এদিকে সৌদি আরবিয়া, ওমান এবং অন্যান্য মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর সাথে আছে, কাতারের সাথে আছে। কাজে এই সম্পূর্ণ জায়গাটা যদি আপনি দেখেন, ইরান ইজ ওয়ান দি লার্জেস্ট কান্ট্রি এই অঞ্চলের মধ্যে। শুধু লার্জেস্ট না, ইরান সিভিলাইজেশনের দিক থেকে 2,500 বছর পুরনো একটি জনপদ। তো সেই জায়গাতে ইরানের ইম্পর্টেন্সটা অনেক বেশি স্ট্র্যাটেজিক্যালি। কাজেই এটা আপনার ছোটখাটো দেশ নয় যে আপনি বললেন রিজিম চেঞ্জ, হুম, যেটা ভেনেজুয়েলার মতো করতে পারলেন। ভেনেজুয়েলাতে সম্ভব হয়েছিল যে তারা সেকেন্ড ম্যান তৈরি করেছিল আগের থেকে, কিন্তু এখানে কোনো সেকেন্ড ম্যান তৈরি করেনি। বরং আমি যেটা মনে করি, আয়াতুল্লাহ খামেনির এই ধরনের মৃত্যুর পরে উনি এখন একটা বড় শহীদি পর্যায়ে চলে গেছে। সেই জায়গাতে ইরানের লোকজন একটু ওই ধরনের সম্পূর্ণ জনগোষ্ঠী যে ইরানিয়ান রিজিমের বিরুদ্ধে আছে তা নয়। বা কিছু সংখ্যক ডেফিনেটলি আছে, বিশেষ করে যারা ইরান ছেড়ে বিদেশে চলে গেছেন শাহের সময়, তারা তো আছেনই। ইরানের মধ্যেও কিছু কিছু জায়গা আছে যেখানে আহ, মানে এন্টি রিজিম কিছু জনগণ আছে। কাজী হুম, এরা যে আহ, একেবারে রাস্তায় নেমে পুরো রেভলিউশন করে এন্টায়ার সিস্টেমকে পরিবর্তন করতে পারবে, এখানে আমার যথেষ্ট সন্দেহ আমি পোষণ করছি। যেটা আমি মনে করি যে ইরানের, প্রথমে ইন্টারন্যাশনাল না গিয়ে আমি যদি বলি, ইরানে হুম, কিন্তু অনেক জাতিগোষ্ঠী আছে, এবং হুম, এই জাতিগোষ্ঠীর মধ্যে প্রধান আছেন আপনার কুর্দ, আজারি, তুর্কিক এবং বেলুচি, মেইন আরো আছে ছোট ছোট। কিন্তু আজারি, যারা আজারবাইজানের একাংশ ইরানে, কুর্দ আপনি জানেন, কুর্দ চারিদিকে ছড়িয়ে আছে, ইরানে আছে, টার্কিতে আছে, হুম, আপনার ইরাকে আছে, এবং সিরিয়াতে আছে। তো এই কুর্দিস্তান বলতে যে জায়গাটা একসময় ছিল, তার কিছু পোর্শন কিন্তু ইরানে আছে। এখন যেটা ভয় সেটা হচ্ছে যে যদি ওভার পাওয়ার করে, যদি সেখানে একটা ভিতরে সিভিল ওয়ার শুরু হয়, তাহলে ইরানে একটা এথনিক্যাল ওয়ারও শুরু হতে পারে। বেলুচিস্তানে, যদিও বেলুচিস্তান সংখ্যা অনেক কম, পার্সেন্টেজ 3 to 5%, কিন্তু মনে রাখতে হবে এই বেলুচিস্তান কিন্তু আপনার সংযুক্ত পাকিস্তান, বেলুচিস্তান এবং পোর্শন অফ আফগানিস্তান। আফগানিস্তানের সাথে ইরানের একটা লম্বা চড়া বর্ডার আছে। তো হুম, এইখানে যদি আমি বলি কুদসরা আছে 10%, যেগুলো নর্থ ওয়েস্টে, তুর্কি কাছে 18%, আজার ইজ ম্যাক্সিমাম 24%, এবং বেলুচি আছে 2 to 3%। এইখানে যদি এথনিক মাইনরিটির ভিতরে ভিতরে যদি এটা সিভিল ওয়ারের মতো করায় ওয়েস্টার্ন কিছু হয়, তাহলে ইরান, আই এম অ্যাফ্রেড, এই ধরনের এথনিক্যাল ওয়ারের মধ্যে চলে যেতে পারে। তাতে যেটা হুম, হবে, এন্টায়ার মিডল ইস্ট
হুম। আরো 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 অস্থির অবস্থা থাকবে, যেটার এফেক্ট পড়বে হোল ওয়ার্ল্ডে, এখনই পড়ছে। এখনই তো পুরো, হ্যাঁ, বিশ্বে জি, একটা প্রভাব মানে পড়ছে। আপনাকে আপনাকে দেখতে হবে যে হুম। এই জায়গা দিয়ে 20% অফ অফ অয়েল এবং লিকুইড গ্যাস প্রতিদিন হুম। বের হচ্ছে বিভিন্ন জায়গায়। এই ওয়ান অফ দি মোস্ট বড় ডিপেন্ডেন্ট হলো কিন্তু চায়না। হুম। ইরানিয়ান অয়েল চায়নার ডিপেন্ডেন্ট। ভারত কিছু কিছু নেয়, রাশিয়া কিছু কিছু নিচ্ছে, অন্যান্য দেশ কিছু কিছু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মাঝখানে নিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় হলো যে কাতারের আপনার আপনার সবচেয়ে বড় এক্সপোর্ট হচ্ছে লিকুইড গ্যাস। এই লিকুইড গ্যাস কিন্তু পাস হয় এখান থেকে, এবং লিকুইড গ্যাস ফিল্ডটা কিন্তু ভাগাভাগি ইরান এবং কাতার। ইরানিটা ডেভেলপ করেনি, কাতারটা ডেভেলপ করেছে। এটা হচ্ছে নর্থ ডোম আপনার ফিল্ড। তো কাজে হুম। কাতারের মেইন এক্সপোর্ট কিন্তু আপনার ইরান থেকে। 93 মিলিয়ন ব্যারেল অন দ্য টাইম। এটা যেটা এফেক্ট করবে সেটা হচ্ছে বিশ্বে এই সাপ্লাইয়ের চেইনের ডিসরাপশনের কারণে আপনার খুব তাড়াতাড়ি দেখা যাবে যে অয়েল প্রাইস বেড়ে গেছে। অয়েল প্রাইস বাড়া মানে অল কমোডিটি বিং এফেক্টেড। বাংলাদেশের মতো দেশে যেটা আমরা টোটালি ডিপেন্ডেন্ট, আমরা প্রায় 100% তেল আমরা আনি, বেশিরভাগই আমরা মিডল ইস্ট থেকে আনছি। সেই জায়গাতে যদি সাপ্লাই চেইন ডিসরাপ্ট হয়, তাহলে আমাদের মতো দেশে ইনফ্লেশনটা হবে, সেটা বর্তমান নতুন সরকারের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ হবে এটাকে মোকাবেলা করা। আমরা দেখি মানে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্র আছে, কিন্তু ইরানের সাথে আসলে আমরা নিন্দা জানাতে শুনছি, সবাই নিন্দা জানাচ্ছে, জাতিসংঘ নিন্দা জানাচ্ছে, মুসলিম বিশ্ব নিন্দা জানাচ্ছে, কিন্তু ইরানের সাথে তো কোনো দেশ এখনো সেভাবে সংযুক্ত হয়নি। আপনার কি মনে হয় যে ইরানের সাথে কেউ মানে যাবে, এরকম যুদ্ধ করবে, বা ইরানের সাথে চীন তার রাষ্ট্রের ইরানের অবস্থা কি? ইরানের সাথে মুসলিম বিশ্বের, বিশেষ করে সুন্নি মুসলিমদের একটা ডিভিশন হয়ে গেছে। এই ডিভিশনটা কিন্তু বহু বছর থেকে আমরা দেখছি যে ইরানে ইসলামিক রেভলিউশনের পরের থেকেই শিয়া এবং সুন্নি এই প্রশ্নটি খুব বেশি জোর দিয়েছে যে ইরান যেহেতু একটা কট্টরবাদী ইসলামিক কান্ট্রি এবং সেটা শিয়া অধ্যুষিত, সুন্নির সংখ্যা কম। অন্যান্য বাকি মিডল ইস্টে কিছু কিছু জায়গায় শিয়া বেশি থাকলেও সুন্নি শাসক, যেমন আমি যদি বলি যে বাহরাইন এবং অন্যান্য এরকম দেশে শিয়া সংখ্যা আছে, হুতিরা শিয়া সংখ্যা আছে, লেবানন শিয়ার সংখ্যা আছে, সিরিয়া যদিও সেখানে সুন্নি মেজরিটি, শিয়া মাইনরিটি রুল করেছে। ইরাকে শিয়া সংখ্যা বেশি দেন সুন্নির সংখ্যা। কাজে এই ছড়িয়ে ছিটিয়ে যে আছে, এবং ইরান বলতে শিয়া মুসলিমকে বোঝায়। এই জায়গাটাতে একটা 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 ফেইথের ডিভিশন বা আইডিওলজিক্যাল ইসলামের ভিতরে এক ধরনের ডিভিশন তৈরি করেছে ওয়েস্ট, শিয়া এবং সুন্নির ব্যাপারটা। হুম। কাজেই আপনি চারিদিকে কিন্তু বেশিরভাগই আরব কান্ট্রি যেগুলো আছে, সুন্নি কান্ট্রি ম্যাক্সিমাম। সৌদি আরেবিয়া বলেন, ইউএই বলেন, কাতার বলেন, আপনার অন্যান্য যে সমস্ত দেশ আছে, সিরিয়াতে সিভিল ওয়ার হচ্ছে, সিরিয়াতে সুন্নি মেজরিটি, শুধুমাত্র ইরাক এখানে আপনার সুন্নি মাইনরিটি, টার্কি সুন্নি মেজরিটি, এদিকে পাকিস্তান সুন্নি মেজরিটি। কাজেই এই একটা ডিভিশন কিন্তু অনেক আগের থেকে করে রেখেছে। দ্বিতীয়টা হলো ইরানের উপরে যে স্যাংশনটা আমেরিকা এবং ইউরোপ দিয়েছে, সেই কারণে আশেপাশের দেশগুলোর সাথে ইরানের একটা সমস্যা তৈরি হয়ে গেছে ব্যবসা বাণিজ্য না হওয়াতে ওই লেনদেনটা হয়নি। থার্ড যেটা বড় জিনিস, সেটা হচ্ছে ইরান বিশেষ করে সিরিয়া, লেবানন, এইসব জায়গাতে ইরানের একটা আধিপত্য তৈরি হয়েছে, যেখানে তাদের প্রক্সি যুদ্ধ করছে এখনো। আপনি জানেন যে লেবাননে যেখানে আপনার
হিজবুল্লাহ, এমনকি গাজাতে হামাসকে সাপোর্ট করেছিল ইরান। কাজে ইরানের এদিক থেকে কতগুলো মিলিটেন্ট, যদি আমরা মিলিটেন্ট শব্দটা ব্যবহার করি, তাদেরকে কিন্তু সাপোর্ট করে আসছে, এবং সেটা এক ধরনের আহ, আহ, আমি বলবো যে অস্থিরতার সৃষ্টি। এদিকে হুতি, ইয়েমেনে হুতিদের, কাজে এই যে সমস্ত সুন্নি আরব কান্ট্রি আছে তারা এক ধরনের আতঙ্কের মধ্যে আছে, ছিল বললে হবে না, তারাও আছে। যে কারণে ইরানের সাথে সম্পর্ক সেই ধরনের সম্পর্ক গড়ে ওঠে নাই, যদিও টার্কি চেষ্টা করছে অনেকখানি। সৌদি আরবিয়ার সাথে ইরানের মোটামুটি একটু সম্পর্ক ছিল, ওমানের সাথে ছিল, ওমান মধ্যস্থতা করতে যাচ্ছিল, ওমানেও আপনি জানেন হামলা হয়েছে। সো এই দিক থেকে যদি আমি বলি তাহলে ইরান অনেকটা আইসোলেটেড। এমনকি আফগানদের সাথেও ইরানের খুব সম্পর্ক ভালো নাই। পাকিস্তানের সাথেও ছিল, কিন্তু যেহেতু স্যাংশন, পাকিস্তান বিং প্রো আমেরিকা, এই জন্য তেমন কোনো সম্পর্ক নেই। এইটাই একটা বড় সমস্যা। এখানে চীন রাশিয়ার অবস্থান কি, মানে চীন রাশিয়াকে চীন রাশিয়ার অবস্থান হচ্ছে, রাশিয়া বলেছে, কন্ডেম করেছে, এবং রাশিয়া এই কন্ডেমেশনের মধ্যেই থাকবে। তার কারণ হচ্ছে যে রাশিয়া একটা যুদ্ধে জড়িয়ে আছে ইউরোপে, এবং সেখান থেকে সে নড়তে পারবে না। চায়না, অফকোর্স চায়না যত রকম মেন্টাল সাপোর্ট দেওয়ার দিবে, কিন্তু এখন পর্যন্ত চীনকে দেখা যায়নি যে তারা ফিজিক্যালি কাউকে সাপোর্ট করেছে, মিলিটারিলি সাপোর্ট করেছে। কারণ চায়না এখনো মিলিটারিলি, আমার মতে মিলিটারিলি অতখানি স্ট্রং নয় যে তারা তাদের থেকে বের হয়ে আরেকজনকে সাহায্য করবে। এটাও করবে না এই কারণে, তাহলে একটা বৃহত্তর পরিসরে আপনার যুদ্ধটা লেগে যাবে, যেটা হয়তো ওয়ার্ল্ড ওয়ারের ধারে কাছে চলে যাবে। এবং আমি এটাও মনে করি যে আমেরিকাও যে খুব বেশি আগাতে পারবে তা নয়, তাদেরকেও ভিতরে চাপ আছে ট্রাম্পের উপরে। অলরেডি কংগ্রেসের পারমিশনটা নিতে হবে, আবার এটা 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 কতখানি যৌক্তিক সেটাও দেখতে হবে। এবং নেতানিয়াহুর উপরে কিন্তু ভিতরে চাপ আছে, কারণ ইসরায়েল কখনো এরকম অ্যাটাক দেখেনি যতখানি তারা অ্যাটাক দেখছে। দেয়ারফর এটা যে খুব কন্টিনিউ করবে। এবং এই মুহূর্তে আমি মনে করি যে আপনার আমেরিকা কোনো ট্রুপস ভিতরে পাঠাবে না, এবং এটা বোধহয় পরিষ্কার, যেটাকে আমরা বুটস অন দ্য গ্রাউন্ড, এটা আমেরিকা এখন পর্যন্ত চিন্তাও করেনি এবং করতেও পারবে না। কারণ তাহলে একটা বড় মারাত্মক ধরনের একটা কয়েকবারের মধ্যে আমেরিকা আবার পড়তে যাবে। সেটা হলে হয়তো ওয়ার্ল্ড থেকে আরো কন্ডেমেশন বেশি আসবে। তো একটা এই মুহূর্তে পর্যন্ত বলা যায় না যে ইরানের অ্যাকচুয়ালি ভবিষ্যৎটা কি হবে। ইরান কি একটা রিজিম চেঞ্জের দিকে যাবে? তাহলে কারা করবে? রিজিম চেঞ্জ হলে করবে কারা? আনলেস খুব বড় ধরনের আপরাইজিং যদি না হয়। তো ইরানিয়ানদের একটা বিষয় আছে, এই মুহূর্তে ইরানের ভিতরে বড় আপরাইজিং হবে না, কারণ একটা যুদ্ধ অবস্থা আছে এবং আমেরিকার বিরুদ্ধে। ইরানের যতই অ্যান্টি খোমেনি রিজিম হোক না কেন, আমার জানা মতে, যেহেতু আমি একবার গিয়েছিলাম সেখানে, আমার জানা মতে ম্যাক্সিমাম পিপল ডু নট লাইক আমেরিকা ফর ইন্টারভেনশন। কাজে এখানে ট্রাম্প সাহেব যতই বলুন না কেন যে আপনারা স্টেট বুঝে নেন, কে বুঝবে সেটা তারা চেষ্টা করে পারেনি। যাকে তারা ফোকাস করতে চাচ্ছে, রেজা শাহ পেহলভির ছেলে রেজা, তাকে তো পুরোপুরি আইডেন্টিফাই করা হয়েছে যে তিনি ইসরায়েলের লোক বা প্রো ইসরায়েল মানুষ। তো তার খুব গ্রহণযোগ্যতা ইরানে আছে বলে আমার মনে হয় না, এবং তিনি ইরানে ঢুকে এই রেভলিউশনটা করতে পারবেন সেরকম আমার মনে হয় না। কাজেই একটা অস্থির অবস্থায় আমরা অনেকদিন থাকবো, এবং সেই অস্থিরতার পুরো সম্পূর্ণ আমরা এফেক্ট পড়বে আমাদের মতো দেশে, যেখানে আমরা টোটালি নির্ভর জ্বালানিতে। এবং শুধু আমাদের না, দুনিয়ার অনেক দেশ যারা ডিপেন্ডেন্ট তাদের উপরে পড়বে। হয়তো ইউরোপে ম্যানেজ করে ফেলতে পারবে, আমেরিকাতে ম্যানেজ করতে পারবে, কিন্তু মুশকিল হবে আমাদের, যারা আমরা টোটালি ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট অফ অয়েল অ্যান্ড গ্যাস। কিন্তু ইরান যে হুমকি দিচ্ছে, তো ইরান একা একা কতদিন নড়তে পারবে? এই যে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যেসব দেশেই মার্কিন ঘাঁটিগুলো আছে সেগুলোতে হামলা করছে,
ইসরায়েলের উপর করছে, কিন্তু এইভাবে কতদিন তারা টিকে থাকতে পারবে বলে মনে সেটা হয়? ডিপেন্ড করবে যে এই আমরা যেটা করবো ব্যাটল অফ অ্যাট্রিশন, মানে ক্ষয়ক্ষতি, কার ক্ষয় বেশি হচ্ছে, কার ক্ষতি বেশি হচ্ছে, কে কতদিন পারবে। আমি মনে করি ইরানেরও একটা লিমিটেশন আছে, ডেফিনেটলি একটা হুম লিমিটেশন হুম আছে। হয়তো আমেরিকার মতো তাদের ওই রকম অফুরন্ত আহ, সম্ভার নেই। ইরানেরও একটা যে 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 লিমিটেশন আছে, সেই লিমিটেশনের বাইরে ইরান যেতে পারবে না। কিন্তু তার বাইরে যাওয়ার আগে যেটা করবে সেটা হচ্ছে সমগ্র মিডল ইস্টে এক ধরনের আগুন জ্বালাবে, যেটা মিডল ইস্টের পক্ষে, বিশ্বের পক্ষে, ট্রেডের পক্ষে, আপনার অয়েল, যেটা আপনার এক ধরনের নিয়ন্ত্রণ করে অনেক দেশের ইকোনমি, সেই হুম ক্ষেত্রে একটা বড় ধরনের ক্ষতি হবে। অপরদিকে আমি মনে করি আমেরিকা, ইসরায়েল, তাদেরও একটা লিমিটেশন আছে। আমেরিকা কি চাইবে এটা এমন একটা জায়গা নিয়ে যাক যেখানে ভিতরে একটা সিভিল ওয়ার যদি শুরু হয়, আমি যেটা বললাম, যদি সেখানে আবার এথনিক্যাল ফাইটটা শুরু হয়, তাহলে আমেরিকার কোনো লাভ হচ্ছে না সেদিক থেকে। যদি লাভ হয়ে থাকে তাহলে হয়তো ইসরায়েলের হতে পারে, কিন্তু ইরানের আমি জানি না ইরানে কি সত্যি সত্যি নিউক্লিয়ার ওয়েপন আছে কি নাই। আহ, হুম আ- মনে হয় নাই। যদি থাকে, এটা আবার যেহেতু আমরা জানি না, আমি হুম হাইন্ডসাইটে বলছি, যদি থাকে তাহলে ইরান হয়তো সেটা নিয়ে বসে থাকবে না। কারণ যা হুম হয়, যে একেবারে যদি আপনি আপনি দেয়ালে তার পিঠ নিয়ে যান, সে যদি মনে করে তার আসন্ন আহ, আহ, শেষ অবস্থায়, তাহলে ডেফিনেটলি যে কাউন্টার অ্যাটাক করবে, সে কাউন্টার অ্যাটাক সর্বশক্তি দিয়ে করবে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে আপনার ইরানিয়ান যে গার্ড রেজিমেন্ট, সেখান থেকে তাদের সর্বাধিনায়ক বলেছে যে আমেরিকা লিমিট ক্রস করে ফেলেছে। হুম এটা বলার পেছনে আহ, এক ধরনের প্রচন্ড আমার মনে হয় যে ওয়ার্নিং দেওয়া আছে। সেই ওয়ার্নিংটা কিসের, সেটা তো আমরা এখনো বুঝতে পারছি না। জি। আপনার কি মনে হয় যে বাংলাদেশে এর চাপ কতটা পড়তে পারে? আপনি আগে অবশ্য বলেছেন একবার, মানে আপনার কথার মাঝে, যে বাংলাদেশের নতুন সরকারের চাপ আছে। তো কিরকম প্রভাব পড়তে পারে বাংলাদেশে এই মুহূর্তে যদি মানে অনেক দিন ধরে এটা চলতে থাকে? দেখুন, দুটো জিনিস বাংলাদেশে। আমাদের যে এক্সপোর্ট, আমি আগে আগে এক্সপোর্টের কথা বলি। আমাদের যে এক্সপোর্ট রুট, সেই এক্সপোর্ট রুট এখন এমনিতেও কিন্তু আপনার এই পাইরেসির কারণে অনেকটা ঘুরে যেতে হচ্ছে এক্সপোর্ট রুট। ম্যাক্সিমাম আমরা কিন্তু রেড সি তো ইউজ করছি না। এখন যেটা হবে সেটা হবে যে আরো, যেহেতু একটা যুদ্ধ অবস্থা, কাজেই আমাদেরকে আরো ও, অন্য রুটে অন্য রুট ধরতে হবে। অন্য রুট যদি ধরতে হয় তাহলে ইন্স্যুরেন্সের প্রাইসটা বাড়বে, টাইমিং বাড়বে, এবং আমরা সেই টাইমিং সেট করতে পারবো কিনা। অলরেডি এয়ার রুট বন্ধ হয়ে আছে বাংলাদেশে, প্রায় 20টা কি 30টা মিডল ইস্টার্ন ফ্লাইট বন্ধ হয়ে গেছে। এটা একটা বড় ধরনের ধাক্কা বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের ইকোনমির জন্য একটা বড় ধরনের ধাক্কা। তারপরে যদি গার্মেন্টসে আপনার ডিসরাপশনটা হয়, সাপ্লাই চেইনে যদি ডিসরাপশন চলতে থাকে, তাহলে এটা হবে আরেকটা ধাক্কা। থার্ড এবং বড় হচ্ছে যে আমাদের অয়েল ডিপেন্ডেন্সি, মানে ফিউয়েল ডিপেন্ডেন্সি। আমরা শুধু জ্বালানি আনছি না, মানে জ্বালানি আনছি, আমরা শুধু লিকুইড জ্বালানি আনছি না, আমরা তরলীকৃত গ্যাসও আনছি। তার হুম মানে আমরা ক্রুড অয়েলই আনছি না, আমরা তরলীকৃত গ্যাসও আনছি। আমরা হয়তো কাতার থেকে কম আনছি, আমেরিকার থেকে অনেকটা আনছি, কি কাতার থেকে আনছি। এটা এটা নিয়ে আসা যদি বন্ধ হয়ে যায়, যদি 10 দিন, 15 দিন, 20 দিন, যে কোনো কারণে বন্ধ, যদি এই মিসাইল আক্রমণও বন্ধ হয়, তারপরে কিন্তু হরমুজ উইল বি ভেরি 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 ডেঞ্জারাস এরিয়া। এইসব হলে পরে আমাদের উপরে, যেহেতু আমরা টোটালি ডিপেন্ডেন্ট, আমাদের হুম ইন্টারনাল কনজাম্পশনের জন্য 95% আমি বলবো যে উই আর ডিপেন্ডেন্ট অন দিস হুম এক্সপোর্টস। আমাদের এখানে নিজেদের গ্যাস নেই বলতে গেলে চলে, সেগুলো নতুন এক্সপ্লোরেশন হয়নি বিভিন্ন কারণে। আহ, এই সব মিলিয়ে যদি আমি বলি যে ফিউল প্রাইস যদি বাড়ে, ফিউল ক্রাইসিস যদি হয়, যেটা হওয়ার সম্ভাবনা হয়তো নেক্সট 7 ডেজে আমরা দেখব, যদি হয়, তাহলে বাংলাদেশের সার্বিক ইকোনমির উপরে একটা বড় ধরনের প্রেশার আসবে।
জি স্যার, মধ্যপ্রাচ্যে অনেক বাংলাদেশি প্রবাসী আছে। তাদের জন্য যদি আপনি একটা তাদের জন্য কি বার্তা দিবেন, বা তারা আসলে আমি কিভাবে জানি তারা খুব ডিফিকাল্টি এবং ভয়ের মধ্যে আছে। বিশেষ করে ইউইতে প্রায় 12 লক্ষের মতো, 12 লক্ষ থেকে 15 লক্ষ বাংলাদেশি আছে। কাতারে আছে, কুয়েতে আছে, সো তারপরে আপনার ইসে আছে, মানে সবচেয়ে বেশি আছে তো সৌদি আরবিয়াতে। হুম যদি সৌদি আরবিয়াতে এখনো ইনভলভ হয়ে পড়েনি, কিন্তু মিডল ইস্টের যে এমিরাত এমিরাত, কাতার, আহ, 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 তারপরে আপনার কুয়েত, এসব জায়গায় যারা আছেন তারা সংখ্যায় আছেন। ফ্লাইট চলছে না, এখান থেকে যেতে পারছে না, ওখান থেকে আসতে পারছে না, স্ট্যান্ডার্ড হয়েছে। আমি শুধু ওনাদেরকে বলবো ওনারা একটু সাবধান থাকতে হবে, সাবধান থাকবেন। এবং আহ, আহ, বোধহয় আমাদের যে এমবেসি গুলো আছে তাদের সাথে যোগাযোগ সবসময় রাখবেন। কারণ আমি মনে করি যে, যতটুকু আমি জানতে পেরেছি যে এখানে ফরেন মিনিস্ট্রি থেকে আমাদের একটা হটলাইন তৈরি করা আছে প্রত্যেকটি এমবেসির সাথে। কাজে কারোর কোনো অসুবিধা হলে সেখানে কথা বলবেন এবং সাবধানে থাকবেন যতদিন পর্যন্ত এই ক্রাইসিসটা ওভার না হয়। এবং আমরা আহ, এই ধরনের হামলাকে আমরা কন্ডেম করি, এবং আমেরিকা যে কাজটা করছে আমি ব্যক্তিগতভাবে মনে করি মিস্টার ট্রাম্প এটা একটু বিশ্ব দাদাগিরিতে টেনে নেমেছেন। তিনি জোর করে তার মতবাদটা চাপিয়ে দিচ্ছেন। শুরু করেছেন ভেনিজুয়েলা থেকে, সেখান থেকে একটা প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেছেন। এবং এইখানে যেহেতু কাউকে উঠানো সম্ভব হচ্ছে না, এখানে যদ্দূর পারে তারা এই স্ট্রাকচার ডিস্ট্রয়, যদিও বলে মিসাইল মারছে তারা কাউন্টার করার জন্য ইরানিয়ান মিসাইল সিস্টেম, অথবা এবং সাসপেক্টেড নিউক্লিয়ার অ্যাসল্ট সিস্টেম। কিন্তু ইরানেও আমাদের কিছু বাঙালি আছে, বেশ বাঙালি আছে ইরানে, বিশেষ করে বেলুচিস্তান বন্দরগুলোতে। চাবাহার পোর্টে আছে অনেক বাঙালি, বন্দর আবাসে অনেক বাঙালি কাজ করছে বহুদিন থেকে। তাদের জন্য আমরা অত্যন্ত উৎকণ্ঠিত। আমরা আপনাদের জন্য দোয়া করছি এবং আমরা আশা করি যে আপনারা ভালো থাকবেন। আপনারা কোনো পক্ষের দিকে নিশ্চয়ই যাবেন না, কিন্তু খুব সাবধানে থাকবেন। বিশেষ করে যে সমস্ত জায়গা ভালনারেবল বা কি পয়েন্ট আছে, বিশেষ করে আপনার যেখানে কথিত মার্কিন অ্যাক্টিভিটি আছে, সেসব জায়গাকে অ্যাভয়েড করে থাকা ভালো। আমরা আপনাদের জন্য সমগ্র দেশবাসী দোয়া করছে যাতে এই ক্রাইসিস থেকে আমরা উত্তরণ পেতে পারি। কমিউনিকেশন কানেকশনটা যাতে ভালো হয়, আমাদের এয়ারলাইন গুলো যেন ফ্লাই করতে পারে। যারা আসার তারা আসবেন, যারা যাওয়ার নতুন চাকরিতে জয়েন করবেন তাদের যাবেন। মুশকিলটা হবে যে এই সময়ে এই পিরিয়ডের জন্য যে রেমিটেন্সটা আসার কথা, ফ্লো ছিল, সেই রেমিটেন্স ফ্লোটা ডিস্টার্ব হবে নিশ্চয়ই। তো আমি এবং আমরা দোয়া করি সবাই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য। অনেকের সাথে আমার দেখা হয়েছে দুবাইতে, অনেকের সাথে আমার দেখা হয়েছে কাতারে, দোহাতে, অনেকের সাথে আমি দেখেছি সেখানে বিভিন্ন মার্কেটে আমাদের বাঙালিরা আছেন, অনেকের দোকান, সব ওনারও আছেন সেখানে। তো ভালো করছিলেন তারা। আশা করি এই ডিসরাপশন কিছুটা ডেফিনেটলি হবে, মানে একটা ধাক্কা আসবে তাদের উপরে, একটা ধাক্কা আসবে। তবুও আপনারা ভালো থাকবেন, ভালো থাকুন। এবং আমি যদি বলি সাহস হারাবেন না। এই সমস্যা খুব বেশি দূর গড়াবে বলে আমার মনে হয় না। হয়তো আমরা আরো 2-3 দিন 4 দিন দেখবো, তারপরে হয়তো একটা অন্য কোনো কিছু দেখবো, হয় মধ্যস্থতা হবে অথবা আরো কিছু হতে পারে। যদি সেখানে জোর করে রিজিম চেঞ্জের বিষয়টি আসে ইরানে, তাহলে মিডল ইস্ট আরো অনেক দিন অস্থির অবস্থায় থাকবে।